নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমি থেকে ল্যান্ড রিফর্মস ইন ইন্ডিয়া পার্ট 2টা পড়ব। আমি কিরিটি মুখার্জি, আমি ফিজিক্স অনার্স নিয়ে বিএসসি কমপ্লিট করি, তারপর WBCS কোয়ালিফাই করি। আমরা আগের ভিডিওতে অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়েটিসটা আলোচনা করেছিলাম, মধ্যস্বত্বভোগীদের বিলোপ সাধন। এই ভিডিওতে আমরা শুরু করব টেনেন্সি রিফর্মস নিয়ে। তো টেনেন্সি রিফর্মস বা প্রজাস্বত্বের যে সংস্কার, সেটা কিন্তু ল্যান্ড রিফর্মসের সেকেন্ড ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট। ওকে, তো টেনেন্সি মানে কি? জমির যে স্বত্বাধিকার, সেটা হচ্ছে টেনেন্সি। তো এই টেনেন্সিকে আমরা 3টে ভাগে ভাগ করেছিলাম, ঠিক আছে? অকুপেন্সি টেনেন্সি, টেনেন্সি অ্যাট উইল আর সাব টেনেন্স। এই অকুপেন্সি টেনেন্সি মানে কি? এরা পার্মানেন্ট একটা রাইট হোল্ডার ছিল, ঠিক আছে? পার্মানেন্ট হেরিটেবল রাইট ছিল। অর্থাৎ অকুপেন্সি যারা টেন্যান্ট হবে, তারা কিন্তু তাদের যে জমিটা, সেটা কিন্তু বংশানুক্রমে ভোগ করতে পারবে, এবং যে তাদের যে জমির যে নিরাপত্তা, জোতের যে নিরাপত্তা, সেটাও কিন্তু তাদের কাছে থাকছে, ঠিক আছে? অর্থাৎ তাদেরকে যখন তখন যে কোনোভাবে এভিকশন বা উঠিয়ে দেওয়া যাবে না জমি থেকে, ঠিক আছে? আচ্ছা, টেনেন্সি বাট অ্যাট উইল কি? এটার ক্ষেত্রে টেনেন্সি is fixed without lease or written agreement। এক্ষেত্রে টেনেন্সিটা ফিক্স করা হয় কোনো লিখিত এগ্রিমেন্ট ছাড়া বা সোকল্ড কোনো লিজের কাগজপত্র ছাড়া। এই যে সেটেলমেন্ট, এই সেটেলমেন্ট থেকে টেনেন্ট, ঠিক আছে, অর্থাৎ প্রজাস্বত্বভোগী এবং সাধারণ, মানে প্রজাস্বত্বভোগী মানে প্রজা নিজেই, তো সেই প্রজা বা যিনি ল্যান্ডলর্ড, তিনি যখন তখন সেই এগ্রিমেন্টের বাইরে আসতে পারছেন, ঠিক আছে? সেখানে কোনো বাধা থাকছে না। টেনেন্সি অ্যাট উইল এর মানে। এর সাব টেনেন্টস কী আছে? টেনেন্টস যদি কাউকে সেটেলমেন্টটা প্রদান করেন উইদাউট এনি রিটেন এগ্রিমেন্ট, তখন তিনি হবেন সাব টেনেন্টস। ওকে, বা শেয়ার ক্রপার, এই যে রাইটসগুলো থাকে, তারা কিন্তু সাব টেনেন্টস হিসেবে বিবেচিত হয়। এবং এদের যে টেনিওর, এই টেনিওরের কোনো রকমভাবে নিশ্চয়তা নেই, তাদের যে কোনো সময় এভিক্ট করা হয়। তো এই সমস্যাগুলো সাবটেনেন্টসদের কিন্তু ফেস করতে হয়। তাহলে আমরা টেনেন্সির ক্ষেত্রে আমরা কি জানলাম? দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে যে যখন কাউকে টেনেন্সি রাইট প্রদান করা হবে, সেই টেনেন্সির বিনিময়ে তারা কিছু রেন্ট পে করবে ল্যান্ডলর্ডকে, ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে সিকিউরিটি অফ টেনিওর। এই দুটোর ক্ষেত্রেই টেনেন্সি রিফর্মস কিন্তু কাজ করবে। কতটা রেন্ট হবে এবং যারা চাষ করবেন তাদের যে নিরাপত্তা, জমির প্রতি যে নিরাপত্তা, সেটা কীরমভাবে প্রদান করা হবে, সেটা হচ্ছে টেনেন্সি রিফর্মস। ওকে, তো রেগুলেশন অফ রেন্টের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, রেগুলেশন অফ রেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে 1/4 অফ দ্য নেট প্রডিউস থেকে, গ্রস প্রোডাকশন থেকে 1/5, মানে 1/5 থেকে 1/4 হচ্ছে রেন্ট তাদেরকে প্রদান করতে হবে, এর থেকে বেশি দেওয়া যাবে না। এই ধরনের টেনেন্সি রিফর্মসের মাধ্যমে আইন প্রস্তুত করা হয়, ঠিক আছে? এটা কিন্তু রিজনেবল এবং ফিক্সড। ওকে, টেনেন্সি রিফর্মসের সেকেন্ড কম্পোনেন্টটা হচ্ছে সিকিউরিটি অফ টেনিওর। টেনিওরের সিকিউরিটিটা খুব ইম্পর্ট্যান্ট। তো সিকিউরিটি অফ টেনিওর বলতে আমরা কি বুঝি? সিকিউরিটি অফ টেনিওর বলতে আমরা বুঝি যে ফিউচার যে ইনকাম কাল্টিভেবল ল্যান্ড থেকে, সেইটা এখানে কিন্তু অ্যাসিওর্ড, ঠিক আছে? এখানে যে ফিউচার ইনকামটা, সেটা অ্যাসিওর্ড। কিন্তু এই লয়ের কিছু ফাঁক ফোকর ছিল। এর ফলে কি হতো, এই যে টেনেন্সি, সেটাকে ভলেন্টিয়ারিলি সাবমিট করে দেওয়া হতো, ঠিক আছে? ঠিক আছে, ভলেন্টারি সাবমিশনের একটা রীতি ছিল। এবার এই টেনেন্সি রিফর্মসের লাস্ট কম্পোনেন্ট যেটা আমরা দেখব, সেটা হচ্ছে ওনারশিপ রাইটস টু টেনেন্টস। যারা প্রকৃত চাষি, তাদেরকে যদি টেনিওরের সিকিউরিটি দিতে হয়, তাহলে তাদেরকে ওনারশিপ রাইটটাকে কিছুটা হলেও প্রদান করতে হবে। এর জন্য আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে অপারেশন বর্গা, এর ফলে কী হচ্ছিল, আমাদের যারা শেয়ার ক্রপার্স ছিলেন, তাদেরকে
একটা ল্যান্ডের ওপর কিছুটা রাইট প্রদান করা হতো। তার ফলে তাদের যে নিরাপত্তা বোধ সেটা বেড়েছিল এবং জমির প্রতি যে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বেড়েছিল, যেটা ইন টার্ন আমাদের দেশের জমির প্রোডাক্টিভিটিকে বাড়াতে সাহায্য করেছিল। যদিও এই অপারেশন বর্গা বা শেয়ার ক্রপারদের যে নিরাপত্তা প্রদান মানে ভাগ চাষি যারা ছিলেন তাদের যে নিরাপত্তা প্রদানের বিষয়টা মোটামুটি পশ্চিমবঙ্গ এবং কেরালার মধ্যে সীমাবদ্ধ ছিল, গোটা দেশ জুড়ে কিন্তু আমরা এই ব্যবস্থাটাকে ছড়িয়ে দিতে পারিনি। অতএব কম বেশি প্রত্যেকটা রাজ্য, এই আমরা যে দুটো রাজ্যের নাম করলাম সে দুটো ছাড়া বাকি সমস্ত রাজ্যেতেই কিন্তু এখনও এই শেয়ার ক্রপার বা ভাগ চাষিদের সমস্যাটা কিন্তু অনেকাংশেই প্রিভেল করছে, এখনও রয়েছে। ওকে, এবার আমরা দেখব রিঅর্গানাইজেশন অফ এগ্রিকালচার। ঠিক আছে, এখানে আমরা তিনটে কম্পোনেন্ট দেখতে পাচ্ছি: সিলিং অন এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিংস, কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস আর কোঅপারেটিভ ফার্মিং। প্রথমে সিলিং অন এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিংস। আমরা জানি যে আগেকার দিনের জমিদারি প্রথা বা অন্যান্য সিস্টেমের আন্ডারে যেটা ছিল, একজন মানুষ, একজন ইন্ডিভিজুয়াল অ্যান্ড অ্যাজ এ ফ্যামিলি সে কিন্তু বহু জমির মালিক হতে পারত, বিঘের পর বিঘে জমি কিন্তু সে সংগ্রহ করতে পারত। এর ফলে কি হতো, গোটা জমিটা তার একার পক্ষে চাষ করা সম্ভব মানে মোটেই হতো না। তখন সেই জমিগুলোকে সেটেলমেন্ট দিত, ভাগ চাষে দিত বা অন্যান্যভাবে দিত এবং সেখান থেকে ফসলের একটা ভাগ সে নিত এবং করতো। তো এই যে সিস্টেমটা, এর ফলে কি হতো, যাদেরকে ভাগ চাষে দেওয়া হচ্ছে বা যারা প্রকৃতপক্ষে জমিটার চাষি, তারা যেহেতু জমিটার মালিক নয়, তাহলে তাদের যে মানসিক যে এন্থুটা সেটা কিন্তু কম থাকতো এবং প্রোডাক্টিভিটি এই কারণেই কিন্তু কমে যেত। তো এর ফলে এইটাকে অ্যাড্রেস করার জন্য সরকার একটা আইন প্রণয়ন করলেন, তো যেখানে বলা হলো যে একটা ফ্যামিলি কনসেপ্ট ভালো করে বোঝো, যে ফ্যামিলি একটা নির্দিষ্ট পরিমাণ সিলিংয়ের ওপর জমি রাখতে পারবে না। ঠিক আছে, তো এর থেকে বেশি মানে ভবিষ্যতেও অ্যাকোয়ার করতে পারবে না, এক্সিস্টিং জমির ক্ষেত্রেও কিন্তু একটা নির্দিষ্ট লিমিটের বাইরে জমি তারা রাখতে পারবে না। ওকে, তো এর ফলে যেটা হলো যে তাদের যে এক্সট্রা হোল্ডিংসগুলো ছিল, এক্সট্রা যে জমিগুলো ছিল, সেগুলো তাদের কাছ থেকে ভেস্ট করে সরকার নিয়ে নিল। ওকে, কিন্তু ল্যান্ড একটা স্টেট সাবজেক্ট। তো এই যে সিলিং অ্যাক্ট, এগুলো সাফল্যটা নির্ভর করতো কনসার্ন স্টেটের ওপর। তো সমস্ত স্টেট এটাকে ঠিকঠাক করে ইউজ করে মানুষের কাছে পৌঁছতে পারেনি। ঠিক আছে, সিলিং অন ল্যান্ড হোল্ডিংসের ক্ষেত্রে জমিগুলো বাজেয়াপ্ত করা বলতে ভেস্ট করে সরকার নিজের হাতে নেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু সব স্টেটে ঠিকঠাকভাবে হয়নি। ওকে, এর আইন যেগুলো তৈরি হয়েছিল, জমিদারি প্রথার অবলুপ্তি বা অন্যান্য সংক্রান্ত যে সমস্ত আইন, সেগুলোর মধ্যে অনেক ফাঁকফোকর ইত্যাদি রয়ে গিয়েছিল। এই যে ল্যান্ড সিলিং বেঁধে দেওয়া হয়েছিল, এই ল্যান্ড সিলিংয়ের ক্ষেত্রে কিছু ছাড় অবশ্যই কিছু কিছু ইন্ডাস্ট্রিকে বা কিছু কিছু কাল্টিভেশনের ক্ষেত্রে আমরা দিতাম, যেমন হচ্ছে টি, কফি, রাবার প্ল্যান্টেশনের ক্ষেত্রে আমরা জমির যে হোল্ডিং সেখানে কিছু ছাড় বা সিলিং সারপ্লাস জমি কিন্তু তারা রাখতে পারত। ঠিক আছে, অন্যদিকে ক্যাটেল ব্রিডিং, ডেয়ারি, উল রেজিং এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা ছাড় দিতাম। সুগার কেন ফার্মসের ক্ষেত্রে ছাড় দিতাম, সুগার ফ্যাক্টরির ক্ষেত্রে ছাড় দিতাম। ঠিক আছে, এছাড়া কম্প্যাক্ট ব্লক ফার্মস এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা একটা ছাড় এক্ষেত্রে এই সিলিংয়ের উপরেও আমরা প্রদান করতাম। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে আমরা তো আইন করলাম এবং আইন করে জোরদার বা যাদের কাছে বেশি জমি ছিল তাদের কাছ থেকে আমরা জমিটা কেড়ে নিলাম। এবার এই জমিটা নিয়ে সরকার করবে কি? সরকার কি করবে এই জমিটা নিয়ে? সরকার এই জমিটা নিয়ে মার্জিনাল ফার্মার্স যারা আছেন বা একদম যারা ল্যান্ডলেস, তাদেরকে এই জমিটা প্রদান করবেন। ঠিক আছে, ফলে কি হবে, তারা চাষ জমির মালিকানা পাবেন। চাষ জমির মালিকানা যখন তাদের উপর বর্তাবে, তারা তখন চাষাবাদ করে সেই জমিটার যে প্রোডাকশান বা প্রোডাক্টিভিটি উভয় ক্ষেত্রেই তারা কিন্তু সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট একটা ইনক্রিজ করতে পারবেন এবং এর ফলে আমরা আমাদের দেশের যে প্রোডাক্টিভিটি যে সমস্যা বা আমাদের দেশের যে খাদ্য সমস্যা, সেটাকেও কিন্তু একটা অ্যাড্রেস করতে পারবো। ওকে, তো এই সমস্ত কারণে আমরা সিলিং বেঁধে দিলাম এবং সিলিং বেঁধে দেওয়ার পর আমরা যে জমিটা পেলাম হাতে, মানে সরকার যে জমিটা হাতে পেলো আফটার ভেস্টিং, সেই জমিটাকে কিন্তু তারা রিডিস্ট্রিবিউট করলো ল্যান্ডলেস মানে যারা চাষি ল্যান্ডলেস, ঠিক আছে, তাদের মধ্যে তারা এই জমিটাকে ডিস্ট্রিবিউট করলো, কর্মসংস্থান হলো, প্লাস হচ্ছে উৎপাদনশীলতা এবং উৎপাদন উভয় ক্ষেত্রে একটা সিগনিফিক্যান্ট ইনক্রিমেন্ট হলো। ওভারঅল দেশের এগ্রিকালচার সেক্টরে কিন্তু একটা গ্রোথ তৈরি হচ্ছে। ওকে,
এইবারে আমরা দেখব কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস। আমরা জানি ভারতবর্ষে হিন্দু সাকসেশন অ্যাক্ট, যেটা বা হিন্দু উত্তরাধিকার আইন, এই হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী আমাদের যে পূর্বপুরুষের জমি, সেটা পরবর্তী পুরুষে যখন বর্তায় তখন সেটা কিন্তু ভেঙে প্রত্যেকটা ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যায়, পরের জেনারেশনে আবার ভাগ হয়, পরের জেনারেশনে আবার ভাগ হয়। এর ফলে কি হয়, একটা টোটাল ল্যান্ড বারবার জেনারেশন আফটার জেনারেশন এরকম করে ফ্র্যাগমেন্টেড ছোটো ছোটো ভাগে ভাঙতে থাকে, ঠিক আছে, ছোটো ছোটো ভাগে ভাঙতে থাকে। এর কি অসুবিধা, যখন এই টোটাল ল্যান্ডটা আমরা পেয়েছিলাম, তখন সেখানে উন্নত প্রযুক্তি ব্যবহার করে কৃষিকার্য করার ফলে সেখানে কিন্তু আমরা প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে পেরেছিলাম এবং উন্নত যে কৌশল সেগুলোকে অ্যাপ্লাই করতে পেরেছিলাম, সায়েন্টিফিক মেশিনারি ইউজ করতে পেরেছিলাম। তার ফলে প্রোডাক্টিভিটিটাকে কিন্তু আমরা এই জমিটার ঠিকঠাক জায়গায় আনতে পেরেছিলাম। কিন্তু যখন এই জমিটা এইভাবে যখন ভাঙতে থাকবে তখন এই যে জমিটার মানে ছোট জায়গার ওপর যদি আমরা ওই উন্নত মেশিনারি ইউজ করা বা সায়েন্টিফিক মেথডে কৃষিকার্য করার চেষ্টা করি, তাহলে কিন্তু ওই একটা পার্টিকুলার ছোটো জমির জন্য সে খরচাটা কিন্তু বেশি হয়ে যাবে। তো এর ফলে একটা মানে সমস্যা কিন্তু এক্ষেত্রে দেখা দিচ্ছিল। এর এগেনস্টেই আমরা স্টেপ হিসাবে নিয়েছিলাম কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস, ঠিক আছে। তো কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংসের মাধ্যমে আমরা যে এক্সিস্টিং জমিগুলো ছিল সেগুলোকে একজন কৃষকের কাছে হয়তো অনেকগুলো ছোটো ছোটো জমি ছিল, সেগুলোকে একটা পার্সেলের মধ্যে মানে একটা জায়গায় নিয়ে এসে, মানে ধরা যাক কারোর এটা এই পোর্শনটা ছিল একজনের, সেই একই লোকের এই পোর্শনটা ছিল এবং এই পোর্শনটা ছিল, তার পরিবর্তে তাকে একটা জায়গাতেই 3টে পোর্শনের জমি আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। এর ফলে কি হলো, কনসলিডেটেড হলো এবং টোটাল জায়গাটা তখন এই এতটার ওপর আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে তার জমির প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করছে। দেখবো আমরা কোঅপারেটিভ ফার্মিং মানে কি, ধরো XYZ এদের 2 একর করে জমি আছে, তো এরা কি করলো, নিজেদের মধ্যে একটা কোঅপারেটিভ ফর্মেশন করলো, 3 জন এলো 6 একর জমির ওপর, তারা উন্নত পদ্ধতিতে নতুন কৃষি যন্ত্রপাতি ইউজ করে তারা জায়গাটা চাষ করলো। এর ফলে কি হলো, সেখানে কমার্শিয়ালাইজ করে চাষ করার ফলে সেখানকার যে প্রোডাক্টিভিটি অনেকটা বেশি হলো এবং এগ্রিকালচার অ্যাজ এ ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে উঠতে পারলো কিছুটা, ঠিক আছে, এগ্রো ইন্ডাস্ট্রিগুলো। এটাও সেই কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংসের মতনই। আমরা চাইছি যে সমস্ত জমিটা এক জায়গায় আসুক এবং সেখানে উন্নত পদ্ধতিতে ইউজ করে আমরা যেন চাষাবাদটা করতে পারি, এটাই হচ্ছে আমাদের মেন ফোকাস। ওকে, তো সেইটা করতে গিয়ে আমরা এই কোঅপারেটিভ ফার্মিংয়ের আইডিয়া নিয়ে আসলাম। কিন্তু এই কোঅপারেটিভ ফার্মিং কিন্তু আমাদের দেশে খুব একটা সাকসেসফুল হলো না, কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এই কোঅপারেটিভ ফার্মিং বা কোঅপারেটিভ তৈরি করতো বড় বড় কৃষকরা, ঠিক আছে, যাদের জমির পরিমাণ বেশি। কিন্তু আমাদের দেশে বড় বড় মার্জিনাল ফার্মারই বেশি, ছোটোখাটো জমির মালিকই বেশি, বড় জমির মালিক কিন্তু কম, আর থাকলেও সেটা কিছু প্রদেশের মধ্যে সীমাবদ্ধ। তো এর ফলে একটা সমস্যা ছিল। আর অন্যদিকে যে প্রফেশনাল ম্যানেজমেন্ট স্কিল, সেটা কিন্তু আমাদের দেশে যথেষ্ট ল্যাকিং, ঠিক আছে। এছাড়া করাপ্ট প্র্যাকটিস ছিল, কিছু মেম্বার করাপশান করতো, ঠিক আছে। এর ফলে আমাদের দেশে কোঅপারেটিভ ফার্মিং কিন্তু খুব একটা জনপ্রিয় হয়ে গোটা দেশে ছড়িয়ে পড়তে পারেনি, ঠিক আছে। এবার আমরা ক্রিটিক্যালি একটু ইভ্যালুয়েট করে নেব ল্যান্ড রিফর্মসের সাফল্য ব্যর্থতাগুলোকে। প্রথম কথা হচ্ছে ল্যান্ড রিফর্মসের সাফল্য বলতে যেটা বোঝায়, অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারি আমরা প্রথমে পড়েছিলাম একটা কম্পোনেন্ট হিসেবে। ইন্টারমিডিয়ারি অ্যাবলিশ হওয়ার ফলে যেটা হলো, ডাইরেক্ট রিলেশনশিপ তৈরি হলো কাদের সাথে, বিটুইন গভর্নমেন্ট অ্যান্ড রায়ত, অর্থাৎ কৃষক এবং সরকারের মধ্যে মাঝখানে কোনো মিডলম্যান রইল না। অতএব কৃষকের ওপর অত্যাচার বা সেভাবে যে এক্সট্রা খাজনার বোঝা, যেটা আমরা ফিউডালিজম বা যে সামন্ততান্ত্রিক যে সমাজ ব্যবস্থা সেখানে দেখতাম, বা আমাদের দেশে যে জমিদারি ব্যবস্থা সেখানে দেখেছি, সেটা কিন্তু অনেকটাকে আমরা কার্ভ করতে পেরেছি এখানে। সেকেন্ড যেটা ইম্পর্ট্যান্ট ছিল এর ফলে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট কৃষিক্ষেত্রে কিন্তু বেড়েছে,
কোঅপারেটিভ ফার্মিং বা এগুলো অনেক বেশি জনপ্রিয় হয়েছে। তার ফলে কি হয়েছে যে কৃষিক্ষেত্রটা অনেকেই বেশি একটা রোজগারের মাধ্যম হিসেবে দেখেছেন, এটাকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে দেখেছেন এবং সেখানে ইনভেস্ট করেছেন টাকা। সেকেন্ড। আর দ্বিতীয়, থার্ড যেটা, এই যে স্ক্যাটার্ড ল্যান্ড হোল্ডিংসগুলো হচ্ছে, ঠিক আছে, এই স্ক্যাটার্ড ল্যান্ড হোল্ডিংসগুলোকে অনেক কনসলিডেশন করা সম্ভব হয়েছে। ঠিক আছে, কনসলিডেশন অফ ল্যান্ড হোল্ডিংস হওয়ার ফলে, অর্থাৎ জমিগুলো এক জায়গায় জড়ো করার ফলে, সেই জমিটা আমরা একটু আগে আলোচনা করলাম যে প্রোডাক্টিভিটিটা কীভাবে বাড়তে পারে, এবং সেই প্রোডাক্টিভিটিটা কিন্তু বেড়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ঠিক আছে, থার্ড যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমরা জানি যে আমরা হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে আমাদের রাষ্ট্র গড়ে উঠেছে। তো সেই যে সোশ্যাল জাস্টিসের ম্যাটারটা থাকে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, সেই সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে কিন্তু ভূমি সংস্কার একটা খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক প্রশাসনিক পদক্ষেপ বলে মনে হয়। কীরকম না, সোশ্যাল জাস্টিস করার জন্য আমাদের যে যারা সমাজের প্রান্তিক কৃষক আছেন, যারা পিছিয়ে পড়া শ্রেণী আছেন, তাদেরকে হাতে জমির হোল্ডিংসকে তুলে দেওয়ার অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল। এবং সেইটা করতে চাইলে আমাকে প্রথমে ইন্টারমিডিয়েট মধ্যস্বত্বকে ভাঙতে হতো, এবং যেটা করতে হতো যে সিলিং বেঁধে দিয়ে সিলিং সারপ্লাস জমিটাকে আমাকে আমার আওতায় নিয়ে আসতে হতো। আমরা সেটা করেছি, আমরা যাদের হাতে বেশি জমি ছিল তাদের কাছ থেকে, এবং যেটা যথেষ্ট মাত্রাতিরিক্ত, যার পক্ষে কখনোই চাষ করা সম্ভব নয়, এবং সংস্থানের বাইরেও অনেক বেশি জমি ছিল, তাদের কাছ থেকে জমিটা আমরা কেড়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিলি করতে পেরেছি। সাধারণ মানুষ মানে কি, যাদের কাছে জমিটা একটা রোজগারের মাধ্যম হতে পারে, যেখান থেকে আমি প্রোডাক্টিভিটি দেশের বাড়াতে পারি। তো সেই জায়গাটায় সোশ্যাল জাস্টিস প্রদান করার ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা এগিয়েছি। অন্যদিকে ফিউডালিজম, যে আমাদের সামন্ততন্ত্রের যে নেগেটিভসগুলো, সেগুলোকেও কাটাতে সাহায্য করেছে আমাদের অ্যাবলিশন অফ ইন্টারমিডিয়ারিজ বা অন্যান্য যে ল্যান্ড রিফর্মসের কম্পোনেন্টগুলো রয়েছে। ওকে, তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো সবই আমরা পজিটিভ দিকগুলো আলোচনা করলাম। এবার দেখে দেবো যে এইটার নেগেটিভ কী আছে, ক্রিটিসিজমটা কী আছে। ক্রিটিসিজম হচ্ছে, এক হচ্ছে পলিটিক্যাল উইল অনেক কম ছিল, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো, প্রতিটা স্টেটে কোনো না কোনো সরকার আছে, এবং সরকারের উপরের তলায় যারা বসেছিলেন, যারা পলিসি মেকার অফ দ্যাট পার্টিকুলার গভর্নমেন্ট, তারা ছিলেন সমাজের উচ্চ শ্রেণীর, এবং তাদের হাতেই অ্যাকচুয়ালি এই জমির এক্সট্রা পরিমাণটা ছিল। এর ফলে কী হয়েছে, তারা তাদের কনসার্ন স্টেটে সেটাকে কিন্তু খুব সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে দেননি। ঠিক আছে, এটা মোস্ট একটা সমস্যা। সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে যে পিজেন্টদের যে অ্যাওয়ারনেস, যে নিজের অধিকার বুঝে নেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু ছিল না। ঠিক আছে, তো সেই জন্য একটা সমস্যা ছিল। থার্ড হচ্ছে অফিসিয়াল ডিসপিউটস, মানে কি, যারা সরকারি কর্মচারী বা সরকারি অফিসার, যারা এই ল্যান্ড রিফর্মসটাকে ইমপ্লিমেন্ট করার জন্য দায়ী, তারা কিন্তু খুব সৎভাবে সব জায়গায় কাজ করেননি। এর ফলে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে ল্যান্ড রিফর্মসের যে মেন উদ্দেশ্য ছিল সেটাই অনেক জায়গায় ব্যর্থ হয়ে গেছে। ওকে, অন্যদিকে বিভিন্ন স্টেটে বা বিভিন্ন জায়গায় যে ল্যান্ড রিফর্মস অ্যাক্টগুলো রয়েছে, সেই অ্যাক্টগুলোতে কিছু জটিল ভাষা প্রয়োগ করে, পার্সোনাল কাল্টিভেশন, ইন্ডিভিজুয়াল হোল্ডিং ইত্যাদি যে জটিল ভাষাগুলো এই জায়গায় প্রয়োগ করা হয়েছে, এর ফলে কি হয়েছে, আইনগুলোকে কিন্তু সহজ সরলভাবে রাখা হয়নি। এর ফলে এই আইনের ফাঁক ফোকর দিয়েও কিন্তু বহু জমিদার যোদ্ধার নিজেদের জমি রক্ষা করতে পেরেছেন, এবং অনেক ক্ষেত্রেই সেটা আমাদের ল্যান্ড রিফর্মসের উদ্দেশ্যকে ব্যাহত করেছে। তো এই ছিল সংক্ষেপে ল্যান্ড রিফর্মসের সাফল্য এবং ব্যর্থতা। এবার আমরা দেখব ন্যাশনাল ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম। তো আমাকে যদি জমিটাকে ঠিকঠাক করে ইউজ করতে হয়, তাহলে অবশ্যই সেখানে একটা ডিজিটাইজেশন হতে হবে, কারণ ডিজিটাইজেশন এবং আপ টু ডেট রেকর্ড যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমরা একটা জমির অ্যাসেসমেন্ট করে সেই জমিটার জন্য উপযুক্ত কী গভর্নমেন্ট স্টেপ হবে সেগুলো কিন্তু ঠিক করতে পারবো না। এবং আমরা হোল্ডিংস সম্পর্কে ডিটেলস তথ্য, মানে কার হাতে কত জমি আছে, এই যে তথ্যগুলো, যেগুলো কাজে লাগিয়ে আমরা ল্যান্ড রিফর্মস অ্যাক্টকে আরও বেশি করে ইমপ্লিমেন্ট করতে পারবো, আরও সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো, সেটাও কিন্তু আমরা করতে পারবো না যদি আমাদের হাতে আপ টু ডেট ল্যান্ড রেকর্ডসটা না থাকে। তো সেই জন্য দরকার আছে যেটা মডার্নাইজ করা। মডার্নাইজেশন মানে কি, ডিজিটাইজেশন। ঠিক আছে, তো এখানে ডিজিটাইজেশনের যে স্টেপগুলো সেগুলো আমরা অলরেডি নিয়েছি। আমরা জানি যে আমাদের দেশে যে মুঘল আমল, সেখান থেকে কিন্তু আমাদের ল্যান্ডের যে ম্যাটারগুলো সেগুলো
মানে চলে আসছে, তো সেই জায়গাটাকে আমরা অনেকাংশে ফলো করেছি পরবর্তী ক্ষেত্রে, কিন্তু এখন আমরা সেটা চাইছি না। আমরা চাইছি একটা ডিজিটাইজড একটা ল্যান্ড রেকর্ডস তৈরি হোক, ঠিক আছে। তো যাই হোক, এইখানে ডিজিটাইজেশনের প্রয়োজন হচ্ছে ওনারশিপ এবং পজিশন সম্পর্কে একদম ডিটেলস আইডিয়া আমাদেরকে থাকতে হবে, যে কে জমিটা হোল্ড করছে, কার হাতে আছে জমিটা। এই আপ টু ডেট ল্যান্ড রেকর্ড দরকার, কারণ হচ্ছে যে আমরা যে মিউটেশন, ট্রান্সফার, আপডেশন অফ ল্যান্ড রেকর্ডস, নতুন জমি কে কিনছে তার নামে জমির যে রেকর্ড ট্রান্সফার করা ইত্যাদি, এই বিষয়গুলোকে যাতে সঠিকভাবে স্মুথলি ইমপ্লিমেন্ট করতে পারি, তার জন্য ডিজিটাইজেশনের কিন্তু একটা প্রয়োজন রয়েছে। আমরা জানি যে পাস্টে যে সমস্ত ল্যান্ড রেকর্ডসগুলো ছিল সেগুলো কাগজের রেকর্ড, এবং সেগুলো নষ্ট হয়ে যায় পোকামাকড় ইত্যাদি বা ওয়েদারিংয়ের ফলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ফিজিক্যাল ড্যামেজ হচ্ছে রেকর্ডসগুলোর। তো সেগুলোকে যদি ডিজিটাইজ করতে পারি, সেগুলোকে বহু দিনের জন্য আমরা সংরক্ষিত রাখতে পারি, ঠিক আছে। এবং বিভিন্ন ডিপার্টমেন্টের রেফারেন্স হিসেবে আমরা যখন তখন এগুলোকে সেন্ড করতে পারি। এর ফলে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কী বলবো খরচা সেটাও কমে, এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে সুবিধা সেটাও কিন্তু বাড়ে, ঠিক আছে। এই সমস্ত কথা মাথায় রেখে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম 2008 সালে লঞ্চ করা হয়। ওকে, এটা একটা সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, এবং এনআইসি, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, এরা কিন্তু এই ইনস্টলেশন অফ হার্ডওয়্যার এবং মেনটেনেন্স এবং সফটওয়্যার এবং হার্ডওয়্যারের যে ইনস্টলেশন এবং মেনটেনেন্সের জন্য দায়ী হচ্ছে এনআইসি টু ইমপ্লিমেন্ট দিস প্রোগ্রাম, ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রাম। ওকে, এরা মূলত যে কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস সেটার উপর জোর দেওয়া হয়েছিল। এছাড়া যে সার্ভে, রিসার্ভে, আপডেশন অফ অল সার্ভে সেটেলমেন্টস রেকর্ডস ইনক্লুডিং ক্রিয়েশন অফ অরিজিনাল ক্যাডাস্ট্রাল রেকর্ডস, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু তারা জোর দিয়ে দেখেছিল। তোমরা জাস্ট জেনে রাখো যে এই প্রকল্পের মাধ্যমে মডার্নাইজেশন থ্রু কম্পিউটারাইজেশন অফ ল্যান্ড রেকর্ডস করা হয়েছিল। ল্যান্ড রিফর্ম ইন ইন্ডিয়া সংক্রান্ত এই শেষ ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা এই ধরনের ভিডিওসগুলো পরপর দিতে থাকছি, আরও দেবো পরবর্তী চ্যাপ্টার্সগুলো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। আর যদি তোমরা অন্যান্য সাবজেক্টের উপর আমার ভিডিওসগুলো না দেখে থাকো, তাহলে আমার প্লেলিস্টে যাও চ্যানেলের, সেখানে গিয়ে ভিডিওসগুলো দেখে নাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।